বিষ্ণুপুর অর্থাৎ মল্ল রাজাদের দেশ। ভারতবর্ষের সুলতানি শাসন থেকে ইংরেজদের শাসনকাল অবধি প্রায় 1000 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে মল্ল রাজাদের এই মল্লভূমি বিষ্ণুপুর। মল্লরাজ আদি মল্লের হাতে প্রতিষ্ঠিত এই মল্ল সাম্রাজ্য মোগল থেকে নবাবী আমলেও স্বতন্ত্রভাবে সাম্রাজ্য চালিয়ে গেছে নানান বীর সম্রাটের হাত ধরে, যার সাক্ষী হিসেবে রয়ে গেছে বিষ্ণুপুরের এই সমস্ত স্মৃতিসৌধগুলি। এই ভিডিওতে আমরা ঘুরে দেখব সেই সমস্ত স্থাপত্যগুলি এবং স্মৃতিচারণ করব বীর মল্ল রাজাদের। হ্যালো, কি খবর সবার? আশা করি সকলে ভীষণই ভালো আছেন। আর যদি না থাকেন তার জন্য তো আমি রয়েছি আপনাদের মন ভালো করার জন্য। আর আজকে আপনাদের মন ভালো করার জন্য আমি চলে এসেছি বিষ্ণুপুরে, মানে মল্ল রাজাদের দেশে। আর এখানকার টেরাকোটার খুব সুন্দর সুন্দর কাজ, খুব সুন্দর সুন্দর মন্দির দেখে আশা করি আপনাদের মন ভীষণই ভালো হয়ে যাবে। তাহলে দেরি না করে চলুন যাওয়া যাক। বিষ্ণুপুর আসতে যেটা প্রথমেই দরকার তা হলো দিক নির্দেশনা। আপ হাওড়া টু বিষ্ণুপুরগামী যে কোনো ট্রেন ধরে আপনাকে নামতে হবে বিষ্ণুপুর স্টেশনে। স্টেশন থেকে নেমেই টোটো বা অটো রিজার্ভ করে পুরো বিষ্ণুপুর ভ্রমণ করতে পারবেন। মোটামুটি খুব সকালের ট্রেন ধরলে একদিনেই বিষ্ণুপুর ঘুরে আপনি বাড়ি ফিরে যেতে পারবেন। আমরাও একটা অটো বুক করে প্রথমেই এসে পৌঁছালাম রাসমঞ্চে। রাসমঞ্চ তার আকর্ষণীয় এবং অদ্বিতীয় গঠনশৈলীর জন্য বর্তমানে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বিষ্ণুপুর ভ্রমণে প্রথম যে স্পটটা সেটা হচ্ছে রাসমঞ্চ। তো আমরা ফার্স্টে চলে এসেছি রাসমঞ্চতে, কারণ এখানে যতগুলো মন্দির আছে আর যে কটা মন্দিরে আপনাদের টিকিট লাগবে সেই সমস্ত টিকিট কিন্তু এখানে ওই একটা টিকিটেই পাওয়া যায়। তো প্রথমে রাসমঞ্চ আপনাকে আসতে হবে এবং সেখান থেকেই টিকিট নিতে হবে। আর ওই সেই টিকিটেই আপনি বাকি যতগুলো মন্দির আছে সেগুলো কিন্তু ঘুরতে পারবেন। আর মোবাইলের জন্য এক্সট্রা কোনো চার্জ লাগছে না, কিন্তু আপনার কাছে যদি ডিএসএলআর থাকে বা ক্যামেরা থাকে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মন্দির পিছু 25 টাকা করে লাগবে। আর জনপ্রতি এখানকার টিকিট রয়েছে 25 টাকা। আর ঢুকেই টিকিট কাউন্টার রয়েছে, আপনি সেখান থেকে একদম টিকিট কেটে নেবেন, তারপরে ঢুকবেন মন্দিরের ভেতরে।
কিন্তু দেখতে পাচ্ছেন টোটাল 5খানা উপরে এরকম টাওয়ার রয়েছে। আর কথিত যে এই মন্দির দর্শন করার পর ইন্সপায়ার হয়ে রানী রাসমণি কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করেন। আর এই মন্দিরের যে স্কাল্পচারগুলো রয়েছে, মানে টেরাকোটার যে কাজগুলো রয়েছে, সেই টেরাকোটার কাজগুলো থেকেই কিন্তু বিষ্ণুপুরী সিল্কের যে গায়ে যেগুলো কাজ করা থাকে সেগুলো কিন্তু এই মন্দিরের টেরাকোটার কাজগুলো থেকে নেওয়া হয়েছে। টেরাকোটার কাজগুলো করা রয়েছে সেখানে কিন্তু পুরো আমাদের মহাভারতের যে পুরো হিস্ট্রিটা সেইগুলো কিন্তু খোদাই করে করে আঁকা হয়েছে। শ্যামরাই মন্দির বা পঞ্চরত্ন মন্দির 1643 খ্রিস্টাব্দে হাম্বির পুত্র রঘুনাথ সিংহ স্থাপন করেন। টেরাকোটার কাজে সমৃদ্ধ এই মন্দিরটির অলঙ্করণের দিক থেকে শ্রেষ্ঠ মন্দির বলা যেতে পারে। মন্দিরটির ওপরের টাওয়ারটি অক্টাগোনাল, বাকি 4টি টাওয়ার দেউল আকারের এবং নিচের অংশটি বাংলা 4 চালা আকৃতির। একদম চলে এসেছি মন্দিরের কাছে, আর এই জন্য এখানে ভিডিওটা আমি খুব কাছ থেকে দেখানোর জন্য করলাম যে দেখুন মানে কত পুরনো একটা মন্দির, অথচ এখনও কাজগুলো কি সূক্ষ্মভাবে এবং সুন্দরভাবে একদম নিখুঁত পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আর যারা এই মন্দিরটা তৈরি করেছে তাদের মানে শৈল্পিক চিন্তাভাবনা কি উচ্চতর হলে মানে এত সুন্দরভাবে একটা মন্দির মানে তৈরি করা সম্ভব, সত্যি অনবদ্য। এই মন্দিরের গায়ের টেরাকোটার কাজগুলিতে মূলত রাসলীলা, নানান ফুলকারির কাজ এবং রামায়ণ মহাভারতের কাহিনী বর্ণিত আছে। মল্ল রাজাদের আমলে এই মন্দিরে ধারাবাহিকভাবে বেদ, পুরাণ এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ হতো। যদিও বর্তমানে এই মন্দিরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অস্থায়ী তালিকায় রয়েছে, তাই বর্তমানে মন্দিরে পূজা আর্চা নিষিদ্ধ। মন্দির থেকে বেরিয়েই এখানে প্রচুর পোড়ামাটির জিনিসের দোকান রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন। শ্যামরাই মন্দির ঘুরে আমরা এগিয়ে এলাম আমাদের পরবর্তী গন্তব্য জোড়বাংলা মন্দিরের উদ্দেশ্যে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি জোড়বাংলা মন্দিরে। এটাকে জোড়বাংলা মন্দির প্লাস কৃষ্ণ রায় মন্দিরও বলা হয়। 1655 খ্রিস্টাব্দে মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ এই মন্দিরটা কিন্তু তৈরি করেছিলেন। এই মন্দিরটির নাম কৃষ্ণ রায় মন্দির, তবে বাংলা স্থাপত্য শৈলীতে তৈরি হওয়ার কারণে এই মন্দিরকে জোড়বাংলা মন্দিরও বলা হয়। মন্দিরটি পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত এবং সংযুক্ত অংশের মধ্যস্থলে একটি 4 চালা শিখর বিদ্যমান। এই মন্দিরের উচ্চতা 10.9 মিটার। জোড়বাংলা মন্দির থেকে একটুখানি পথ পেরিয়ে রয়েছে রাধেশ্যাম মন্দির। এই মন্দিরের প্রবেশদ্বারের দুপাশে রয়েছে সুন্দর নহবতখানা। অতীতে এই স্থানগুলিতে সানাই এবং বাদ্যযন্ত্র বাজানো হতো। প্রবেশদ্বার দিয়ে ঢুকেই দেখা যাবে মূল মন্দির। মল্লরাজ চৈতন্য সিংহ 1758 খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি করেন। মাকড়া পাথরের তৈরি এই মন্দিরের শিখরটি গম্বুজাকৃতির এবং বিষ্ণুপুরের অন্যান্য একরত্ন মন্দিরগুলির তুলনায় একটু ভিন্ন প্রকৃতির। মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি তুলসী মঞ্চ, রান্নাঘর এবং নাটমঞ্চ। দাঁড়িয়ে রয়েছে আমরা এখন রাধেশ্যাম মন্দিরে, আর একমাত্র বিষ্ণুপুরের পুরনো মন্দির এই মন্দিরটায় যেখানে কিন্তু এখনো অবধি রাধাকৃষ্ণের পুজো দেওয়া হয়। আর এই মন্দিরের সমস্ত খরচ কিন্তু গভর্নমেন্ট চালায়, কিন্তু পুজো সংক্রান্ত যা কিছু এবং পুরো পুজোটা কিন্তু এখনো অবধি এখানকার রাজ পরিবারই বের করে আর কি, মানে রাজ পরিবারই এখানে পুজো আর্চা সমস্ত কিছু করে থাকে। মন্দিরের ঠিক উল্টো পাড়েই রয়েছে মৃন্ময়ী মায়ের মন্দির।
কথিত রাজা জগৎ মল্ল এই মন্দিরটা স্থাপন করেন। উনি একটা সময় ঠিক এই জায়গাটাতে এসেই পথ ভুল করে হারিয়ে যান এবং এই জায়গাটাতেই তিনি মৃন্ময়ী মায়ের আর কি দর্শন পান। তারপরেই তিনি এইখানেই মন্দিরটা স্থাপন করেন এবং এই মন্দিরে এখনো অবধি কিন্তু সেই পুরনো মায়ের যেই মূর্তি আর কি, সেই মূর্তিতেই পুজো হয়। প্রায় 1026 বছর ধরে এই পুজো কিন্তু ক্রমাগত চলে আসছে। অদূরে মানে প্রদ্যুম্নপুর বলে একটা গ্রাম ছিল, বনলতা হিসেবে অপোজিটের ভিতরে রাজবাড়ি ছিল। জগৎ মল্ল মল্ল রাজবংশের 19তম রাজা ছিলেন। মায়ের দৈবাদেশেই তিনি প্রদ্যুম্নপুর থেকে বিষ্ণুপুরে তার রাজধানী স্থানান্তরিত করেন। রাজাদের সময়কাল থেকেই এখানে দুর্গা মহাষ্টমীর সন্ধিক্ষণে তোপধ্বনির মাধ্যমে পূজা শুরু হতো। আজও এই প্রথা চলে আসছে। শোনা যায় রামকৃষ্ণ পরমহংসদেব এখানে একবার মাকে দর্শন করতে আসেন। এই মন্দিরের ঠিক পেছনেই এখনো রয়েছে রাজবাড়ির ধ্বংসাবশেষ। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক বড় যে গেটটা রয়েছে, বড় তোরণ, ঠিক সেইখানে। আর এর ঠিক উল্টো দিকটাতেই রয়েছে মানে ছোট একটা গেট রাজবাড়ি যাওয়ার, এটাকে বলছে ছোট তোরণ। বিষ্ণুপুর রাজবাড়ি এবং প্রাঙ্গণে প্রবেশের মুখে ছিল মাকড়া পাথরের তৈরি দুটি গেট। প্রথমে ছোট এবং পরে বড় গেট পার হয়ে প্রবেশ করতে হতো রাজবাড়ি এলাকায় এবং দুপাশে ছিল জলাশয়। শোনা যায় বহিঃশত্রু আক্রমণের হাত থেকে রেহাই পেতেই জলাশয়ে কুমির ছাড়া থাকত। সম্ভবত মল্লরাজ বীরসিংহ এই গেট দুটি তৈরি করেন। আমি রাজবাড়ির একদম বড় যে গেটটা রয়েছে তোরণ, সেই তোরণের সামনে। আর এই গেটটা বিশাল বড় একটা গেট। আর ঠিক ঢুকতেই এই জায়গাটাতে মানে রাজাদের অভ্যর্থনা দেওয়ার জন্য এই জায়গাটায় বসতো বাড়ির, এবং অভ্যর্থনা দিত পাখা দিয়ে, যেরকম ভাবে আর কি পালক লাগানো থাকতো পাখাতে এবং হাওয়া দিত। আর এই সমস্ত জায়গায় এই যে গ্রিলের গেট রয়েছে, এই জায়গাগুলো কিন্তু সৈনিকরা থাকতো, যাতে আকস্মিক ভাবে কখনো যদি দুর্গে অ্যাটাক হয় বা রাজবাড়ির প্রতি অ্যাটাক হয়, সেক্ষেত্রে তারা যেন সেটাকে প্রোটেক্ট করতে পারে, তার জন্য কিন্তু ওই ব্যবস্থাটা। খিলান সজ্জিত এই দরজাগুলিকে এলাকাবাসীরা পাথর দরজাও বলে থাকে। অতীতে এই দরজাটি সম্পূর্ণভাবেই ঢাকা ছিল, তবে বর্তমানে কিছুটা অংশ খোলা। দ্বিতল দালানের এই স্থানগুলিতে সৈন্যদের বসার জায়গা ছিল। শত্রু আক্রমণের হাত থেকে রক্ষা পেতে তীরন্দাজ এবং বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালনার জন্য দালানগুলিতে গর্ত ছিল। গর্তগুলি এমন অ্যাঙ্গেলে তৈরি করা হয়েছিল যাতে বাইরে থেকে আসা তীর ভেতরে প্রবেশ না করতে পারে, অথচ সৈন্যদের তীর শত্রুদের বিদ্ধ করতে পারবে। এই সমস্ত দ্বাররক্ষীদের পার করে এলে তবেই রাজবাড়িতে প্রবেশ সম্ভব ছিল। লালজিউ মন্দিরে প্রবেশের মুখে রয়েছে একটি বিস্তৃত উদ্যান। এই উদ্যানের মধ্যে দিয়েই ভেতরে প্রবেশ করলেই রয়েছে মূল মন্দির। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধিকার প্রেমলীলাকে উৎসর্গিত করে মল্লরাজ দ্বিতীয় বীরসিংহ 1658 খ্রিস্টাব্দে লালজিউ মন্দির তৈরি করেন। দ্বিতীয় বীরসিংহ বৈষ্ণব ধর্মের নিষ্ঠাবান অনুসারী ছিলেন। এই মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি নৃত্যকক্ষ এবং পশ্চিম ভাগে রয়েছে ভগবান বিষ্ণুর অপর রূপ রঘুনাথকে উৎসর্গ করা একটি টাওয়ার। উপরে যে চূড় আছে, এটা যে টাইপ অফ দেউল, যে আমলকা আছে, কলস আছে। হ্যাঁ, মন্দিরের পাশে দেখো একটা মুক্ত মঞ্চ, নাম সঙ্গীত ভজন সাধারণত বিষ্ণুর ঘরানা। একটা শাস্ত্রীয়, আমাদের একটা বিষ্ণুর শাস্ত্রীয় সঙ্গীত, বিষ্ণুর ঘরানা, যেটা বিশ্বের দরবারে একসময় প্রথম স্থান অধিকার করেছিলেন। সেই শাস্ত্রীয় সঙ্গীতের গান বাজনা এখানে হতো। সেই সময় প্রতিষ্ঠিত ব্যক্তিরা ছিলেন যদুনাথ ভট্টাচার্য, গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ,
লালজিউ মন্দির থেকে কিছুটা পথ পেরিয়ে রয়েছে বিষ্ণুপুর ইতিহাসের কলঙ্কিত অধ্যায় লালবাঁধ। সর্বমঙ্গলা মন্দিরের ঠিক পাশেই রয়েছে লালবাঁধ। মনে করা হয় বিষ্ণুপুরের জলকষ্ট দূর করতে এবং প্রতিরক্ষাকে সুদৃঢ় করতে মল্লরাজ রঘুনাথ সিংহ এই বাঁধ তৈরি করেন। আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে লালবাঁধ। এই যে পেছনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাঁধ, আর এই বাঁধটার নাম হচ্ছে লালবাঁধ। বিষ্ণুপুর এলাকাটা কিন্তু পুরোটাই রাঢ় এলাকা, যে কারণে সেই সময় রাজারা জলের কষ্টাভাব প্রজাদের যাতে দূর হয় সেই কারণের জন্য টোটাল 8খানা এরকম বাঁধ বানিয়েছিলেন। তার মধ্যে এখন অবধি রয়েছে লালবাঁধ, এছাড়াও রয়েছে শ্যামবাঁধ এবং কৃষ্ণবাঁধ। আবার বহুমতে মল্লরাজ রঘুনাথ সিংহ দুর্ধর্ষ পাঠান রহিম খাঁর সঙ্গীত নিপুণা রূপসী বেগম লালবাইকে যুদ্ধে হারিয়ে বিষ্ণুপুরে নিয়ে আসেন। বেগমের সাথে রাজার প্রণয়ের সম্পর্ক তৈরি হয়, তাই লালগড়ে বেগমের জন্য তৈরি হয় নতুন মহল এবং লালবাইয়ের নাম অনুসারেই এই বাঁধের নাম হয় লালবাঁধ। এইভাবেই রাজা এবং লালবাইয়ের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। রাজার কাছে একটা আবেদন ছিল যে তাকে এখানকার রাজা করা হোক এবং তার অন্নপ্রাশনে মুসলিমদের বাবুর্চি দ্বারা তৈরি খাবার প্রত্যেককে খাওয়ানো হোক, কিন্তু প্রজারা সেই জিনিসটার কিন্তু সমর্থন করেননি, কারণ প্রত্যেকে কিন্তু তখন ছিলেন বৈষ্ণব ধর্মের দীক্ষিত। তো সেই কারণের জন্য চন্দ্রপ্রভা দেবী এই বাঁধেই লালবাইকে আর কি একটা ষড়যন্ত্র করে এই বাঁধে ডুবিয়ে মারেন আর কি, মোট কথা। এবং রাজারকে তিনি রাজপ্রাসাদে হাওয়া মহলে থেকে তাকে একটা ষড়যন্ত্র বলতে পারেন করে তাকে মেরে ফেলেন, এবং সেই শোকে কিন্তু চন্দ্রপ্রভা দেবী মানে রাজার চিতাই জ্বলে নিজেও কিন্তু সতী হয়ে যায়। লালবাঁধের পাশে রয়েছে সর্বমঙ্গলা দেবীর মন্দির। কথিত শ্রীরামকৃষ্ণ দেব মৃন্ময়ী মায়ের দর্শন করে লালবাঁধে স্নান ছেড়ে এই বেলগাছের কাছেই ভাব সমাধি নিয়েছিলেন এবং মাকে সর্বমঙ্গলা রূপে দর্শন পেয়েছিলেন। বিষ্ণুপুর বাজারের মধ্যে আরও একটি দর্শনীয় মন্দির রয়েছে, তা হল ছিন্নমস্তা দেবীর মন্দির। দেবী দুর্গার দশম মহাবিদ্যার এক মহাবিদ্যা হল ছিন্নমস্তা। কথিত স্বর্গীয় কৃষ্ণচন্দ্র গুই 1380 সালের এই মন্দির প্রতিষ্ঠা করেন। বাকি রইল দলমাদল কামান, আর যাচ্ছি এটাই কিন্তু আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। দাঁড়িয়ে রয়েছি এখন দলমাদল কামানের সামনে, আর এই কামানটা মোটামুটি 30খানা রিং নিয়ে 30খানা রিংকে ঢালাই দিয়ে এই কামানটা তৈরি করেছিল একজন শিল্পী। আর এই কামানটা কেবলমাত্র একবারই দাগা হয়েছিল, সেটা 1742 সালে। কথিত যে বর্গীদের আক্রমণ থেকে বিষ্ণুপুরকে রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং এই কামানটা আর কি দেখেছেন। দলমর্দন শব্দের অপভ্রংশ হয়েই এই কামানের নাম হয় দলমাদল কামান, যার অর্থ হল শত্রু দমন। মোগল শাসনের সমসাময়িক সময় থেকেই বিষ্ণুপুরে প্রচুর কামান তৈরি হয়। গুটি কয়েক ছাড়া সমস্ত কামানই ব্রিটিশরা অন্যত্র সরিয়ে নিয়ে যান, কিন্তু 1919 খ্রিস্টাব্দে এই কামানটি বেদির ওপর স্থাপন করা হয়। এই কামানের দৈর্ঘ্য 3.8 মিটার এবং ওজন প্রায় 112 কুইন্টাল। শোনা যায় বর্গীদের হাত থেকে বিষ্ণুপুরকে রক্ষা করার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণই একবার এই কামানটি দেখেছিলেন। আজকের বিষ্ণুপুর ভ্রমণ মোটামুটি এখানে শেষ হলো। এটাই ছিল আমাদের লাস্ট স্পট। আশা করি এই ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার জন্য একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের কাছের লোকজনের কাছে শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।